রিলেটেড ম্যাথ আমরা এর আগেও করছিলাম, এখনো করব। চলে আসো, একটা কোশ্চিন লিখো, একটা কোশ্চিন লিখো যে সমবেগে গতিশীল একটি প্রোটন, সমবেগে গতিশীল একটি প্রোটন ভালো করে লিখবা। সমবেগে গতিশীল একটি প্রোটন ও ইলেকট্রনের মধ্যে ইভা তুমি কি আছো না চলে গেছো? কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে? কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে? তাহলে এখানে আমার প্রথম প্রশ্ন, একটা প্রোটন এখানে সমবেগে গতিশীল, দ্যাট মিন্স দুইটারই ভি সমান। এইটার ভি অফ প্রোটন ইজ ইকুয়াল টু ভি অফ প্রোটন ইজ ইকুয়াল টু ভি অফ ইলেকট্রন। সমবেগে বলছে, ঠান্ডা মাথায় বুঝবা, ঠান্ডা মাথায় আজকে ম্যাথগুলো করতে হবে, কারণ এগুলো হাই লেভেলের ম্যাথ। সমবেগে দ্যাট মিন্স প্রোটন এবং ইলেকট্রন সমান। গতিশীল একটি প্রোটন, গতিশীল একটি প্রোটন। আচ্ছা, তোমরা কি রেগুলার পড়ালেখাগুলো করতেছো? রেগুলার পড়ালেখা না করলে কিন্তু ধরা খাবা। গতিশীল একটি প্রোটন ও ইলেকট্রনের মধ্যে কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বেশি? তাহলে ল্যামডা অফ প্রোটন বের করতে হবে আর ল্যামডা অফ ইলেকট্রন বের করতে হবে, তাই কিনা? তাহলে দেখো, যদি আমরা দেখি ল্যামডা ইকুয়াল টু কত, এইচ ডিভাইডেড বাই হচ্ছে এম ভি, এটা হচ্ছে আমার কার সূত্র? সবাই কমেন্ট করবা, এটা হচ্ছে কার সূত্র? এটা হচ্ছে আমার ডি ব্রগলি সূত্র। ডি ব্রগলি সূত্র যদি এটা হয়, তাহলে দেখো প্রোটনের জন্য ল্যামডা অফ প্রোটন ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এম অফ প্রোটন ভি অফ প্রোটন। সেম ভাবে ল্যামডা অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এম অফ ইলেকট্রন ভি অফ ইলেকট্রন। তাহলে এই দুইটা যখনই বলবে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তার মানে এটা তুলনা করতে বলছে। কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তার মানে তুলনা করতে বলছে। তাহলে তুলনা যখন করতে বলে, কি বলছিলাম, যখন তুলনা করতে বলবে তখন আমরা কি করব, ভাগ করব। আলবি আহমেদ, এতদিন কই ছিলি তুই? ক্লাস করিস তো না, কেউ ক্লাস করে না ঠিক মতো। তুলনা করতে বলছে, ওয়ালাইকুম আসসালাম। তুলনা করতে বললেই ভাগ করবা, তুলনা করতে বললেই কি করবা, ভাগ করবা। খুবই ভালো কথা। ইভা কি চলে গেছো? সবাই ক্লাস করো, সবাই সবাই মিলে ক্লাস করতে মজাই আলাদা। ল্যামডা অফ প্রোটন ইজ ল্যামডা অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু, তুমি জানো ভি অফ প্রোটন আর ভি অফ ইলেকট্রন সমান, এই যে এখানে আমরা বলে নিছি, কারণ এটা সমবেগে চলতেছে। তাহলে এখানে দেখো কি আসবে, এইচ এইচ কাটা যাবে। তাহলে এখানে দেখো ঠিক উল্টা হবে, এম অফ ইলেকট্রন ডিভাইডেড বাই এম অফ প্রোটন। এই তো, এম অফ প্রোটন ইকুয়াল টু এম অফ প্রোটন বাই এম অফ ইলেকট্রন। ঠিক আছে? এখন দেখো, একটা প্রোটন এবং একটা ইলেকট্রনের যে সম্পর্ক, সেটা হচ্ছে একটা প্রোটনের ভর ইজ ইকুয়াল টু 1836 গুণ একটা ইলেকট্রনের ভর। এটা তোমরা কি জানো? এই জিনিসটা মনে রাখবা, এই জিনিসটা মনে রাখবা যে একটা ইলেকট্রনের তুলনায় প্রোটন 1836 অথবা 1837 গুণ ভারী হয়। একটা প্রোটনের তুলনায় একটা ইলেকট্রন 1836 অথবা 1837 গুণ ভারী হবে। একটা প্রোটন একটা ইলেকট্রনের তুলনায় এত গুণ ভারী হয়। তাহলে এম অফ প্রোটন, তাহলে এই জায়গাটাতে আমি কি লিখতে পারি, তাহলে ল্যামডা পি ডিভাইডেড বাই ল্যামডা ই ইকুয়াল টু এম অফ ইলেকট্রনের জায়গায় আমি জাস্ট এম অফ পি ইকুয়াল টু লিখবো এত গুণ এম অফ ইলেকট্রন। তাহলে কি হবে, এম অফ ই ডিভাইডেড বাই 1836 এম অফ ই। তাহলে এই জায়গাটা থেকে তুমি ইজিলি কাটাকাটি করতে পারবা, সেটা হচ্ছে যে এই জায়গায় এই দুইটা কাটে দিলা, তার মানে এই জায়গায় আমার থাকলো ল্যামডা পি
বাই ল্যামডা ই ইজ ইকুয়াল টু 1/1836। তার মানে তোমার এই জায়গায় মানটা আসবে ল্যামডা ই ইকুয়াল, লেখো ল্যামডা ই ইকুয়াল 1836 ল্যামডা পি। তাহলে একটা সমগতি সম্পন্ন ইলেকট্রনের জন্য, আবারও বলি, একটা সমগতি সম্পন্ন বা সমবেগে গতিশীল একটা প্রোটন এর তরঙ্গ দৈর্ঘ্য, গতিশীল একটা প্রোটনের তরঙ্গ দৈর্ঘ্য বা গতিশীল একটা ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য, যেহেতু আমি প্রোটন দিয়ে করি নাই, যদি প্রোটনের সাথে তুলনা করো তাহলে তোমাকে এরকম করতে হবে, ল্যামডা প্রোটন ইজ ইকুয়াল টু 1/1836 ইন্টু ল্যামডা ই। যদি প্রোটন দিয়ে করো, একটা প্রোটনের তুলনায় একটা ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য যখন গতিশীল অবস্থায় থাকে 1/1836 গুণ। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? 1/1836 গুণ। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? দেখো ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? দেখো এই ব্যাপারগুলো অবশ্যই জানতে হবে, ক্লিয়ার হইলে জানাও। একদম ক্লিয়ার? আচ্ছা, আমি আবারও বলি যে তোমাদের ভাগ্য ভালো যে এইভাবে তোমরা ক্লাস পাচ্ছ। সত্যি কথা, এই তাহমি তাহানা প্রথম আসে জিজ্ঞাসা করে, ভাই অপু ভাই কি ক্লাস নিবে না? ভাই এই করবে না, সেই করবে না। সবাই ক্লাস নিবে, অপু ভাই অনেক জোস ক্লাস নেয়, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে যে এইভাবে ক্লাস পাচ্ছ, এটা তোমাদের ভাগ্য যে এতগুলা ম্যাথ করানো হচ্ছে, প্রত্যেকটা বইয়ের ম্যাথ সলভ করানো হচ্ছে। আমি জানি না তোমরা পড়তেছো কিনা। আচ্ছা সত্যি কথা বলো তো, তোমরা কি পড়তেছো? আমাকে একটা বাস্তব কথা, সত্যি কথা বলো, তোমরা কি পড়ালেখা করতেছো নাকি আমি পড়ানো পর্যন্তই শেষ? আমি পড়ানো পর্যন্ত যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু ঝামেলায় পড়বা। আমি পড়ানো পর্যন্ত শেষ হয়ে গেলেই ঝামেলায় পড়বা, ঠিক আছে? চলে আসি যে আলফা কণার গতিশক্তি নির্ণয় করো যার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। দেখো আলফা কণার গতিশক্তি নির্ণয় করো। গুহ স্যারের বইয়ের পিডিএফ আমার কাছে নাই, গুহ স্যারের বইয়ের পিডিএফ যার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, যার ল্যামডা ইকুয়াল টু লেখা আছে 8 পিকোমিটার। তাহলে পিকোমিটার ইকুয়াল টু তোমরা কি জানো? পিকোমিটার ইকুয়াল টু কত জানো? 1 পিকোমিটার ইজ ইকুয়াল টু 10⁻⁻12 মিটার, ঠিক আছে? তাহলে দেখো এটার গতিশক্তি নির্ণয় করতে বলছে, তাহলে গতিশক্তির সূত্র আমরা কি জানি? গতিসূত্রের সূত্র কি জানি? ল্যামডা ইজ ইকুয়াল টু কত? h ডিভাইডেড বাই রুট ওভার 2 কি বলো বলো? এটা জানি না আমরা সূত্র? এটা আমরা সূত্র জানি না? এই সূত্রটা আমরা জানি। এটা অনেকভাবে করা যায়, এটা অনেকভাবে করা যায়, কিন্তু এটা এভাবে করলে বেটার। তখন তুমি এই জায়গাটা কিছুই করবা না, ল্যামডা স্কয়ার ইজ ইকুয়াল টু h স্কয়ার ডিভাইডেড বাই 2m ek। তাহলে এই জায়গাটাতে জাস্ট ek এর মানটা বসাও, ইকুয়াল টু ল্যামডা স্কয়ার, এখানে h স্কয়ারের মান জানো, আলফা কণার ভর কত? 4 ইন্টু 4a মিউ ছিল, আলফা কণার ভর 4a মিউ ছিল। তাহলে আলফা কণার ভর 4a মিউ যদি থাকে, আলফা কণার ভর কেজিতে নিয়ে যাও, কেজিতে নিয়ে যাও, কত দিয়ে গুণ করবা? কত দিয়ে গুণ করবা বলো? কত দিয়ে গুণ করবা? কেজি 1.66 ইন্টু 10⁻⁻27 করো দেখি। এইটা গুণ করে দেখো তো অ্যান্সার কত আসে। এটা গুণ করে দেখো, এটা যেহেতু এমইউ তে ছিল 4AMU, এমইউ মানে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট,
এটা তো সবাই জানো। এটা হচ্ছে কি বলছিলাম, এটা হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম একক, পরিমাপের ক্ষুদ্রতম একক। হ্যাঁ, গুড, ভেরি গুড। তাহলে এখানে এইচ স্কয়ার, এটা গুণ করো তো, এটার মানটা কত আসে একটু দেখো তো। আমার ক্যালকুলেটরটি কোথায়? এই ইভা, তুমি কি চলে গেছো? ইভা ক্লাস করতেছো না? কই, এটা একটু করো তো কেউ একজন। আমার ক্যালকুলেটর যে কোথায়, একটু করো, তাড়াতাড়ি করো। 6.64 into 10 to the power minus 27. Good. 6.64 into 10 to the power minus 27 কেজি। আচ্ছা, যখনই এইভাবে দেখবা যে এটা একটা নোটস লিখে রাখো, এটা একটা নোটস লিখে রাখো যে আণবিক ভরকে যখন তুমি কেজিতে বানাবা, আণবিক ভর থেকে যখন তুমি কেজিতে যাবা, তখন 1.66 into 10 to the power minus 27 গুণ করতে হবে। এটা নোটস লিখে রাখবা। তাহলে এখান থেকে তুমি ইজিলি এম এর মানটা পেয়ে যাচ্ছ। তাহলে এম এর মান 2 ইন্টু 6.64 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি ইন্টু, এখানে ইকে এর মান আমার চাইছে, এই জায়গায় আমি ল্যামডা স্কয়ার দিব। তাহলে ল্যামডা স্কয়ার, যেহেতু আমি এটা কেজিতে নিছি, কেজি কি এসআই একক, তাহলে এটা আমাকে নিতে হবে জুল সেকেন্ডে। আমি আবারও বলি, এটা এসআই একক, এটা জুল সেকেন্ডে নিতে হবে, কেজি এসআই একক, এবং আমাকে এই জায়গায় ল্যামডার মানটা অবশ্যই কিসে নিতে হবে, মিটারে নিতে হবে। তার মানে পিকোমিটারে নেওয়া যাবে না। তার মানে আমার 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 মিটার। তখন তুমি এই জায়গা থেকে একটা মান পাবা, এই জায়গা থেকে মান পাবা, এটা বসে, ঠিক আছে, এই জায়গা থেকে একটা মান পাবা, এটাই অ্যান্সার আসবে। এবং এটা আসবে জুল, ইউনিট আসবে কি, জুল। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? জিনিসটা দেখো, জিনিসটা অনেক মজার একটা মানে ম্যাথ, খুবই মজার একটা ম্যাথ। খুবই মজার একটা ম্যাথ, বুঝছো? আমি যে দুইটা বই করাচ্ছি, এই দুইটা বই কভার হয়ে যাবে। আমি আবারও বলতেছি, যে দুইটা বই করাচ্ছি, এই দুইটা বই কভার হয়ে যাবে। আপনারা এই রিলেটেড আরো ম্যাথ পাবেন, আমি অলরেডি ম্যাথগুলো করাই দিছি। এটুকু ক্লিয়ার হয়েছে? দেখেন, দুইজন হয়ে গেলেন কেন? চলে আসেন নেক্সট টপিক, নেক্সট টপিকে চলে আসেন। দুইজন কেন? দুইজন হইলে কিভাবে কি হবে বলেন, আপনারাই বলেন। ভাইয়া যে রাগ করে, ভাইয়া কেন রাগ করে বলেন? আচ্ছা, চলে আসি কিছু ব্রেন স্ট্রমিং, আরো কিছু ম্যাথ দেখি। দুইজন সবাইকে পেয়ে তাহমিদ আহনাফ ডাকে নিয়ে আয়, সবাইকে ডাকে না নিয়ে আসলে ক্লাস হবে না। তোদের আমি রেগুলার ক্লাস নিব, তোরা ক্লাস করবি না, এটা হবে না। তাহমিদ আহনাফ, যা গ্রুপে যা, তোকে দায়িত্ব দিলাম, যা ডাকে নিয়ে, মাইর খাবি না এলে।
দৌড় দে, দুইজন কেন? সোহা, তারপরে হচ্ছে আর কে কে আছে, এরা কোথায়? হ্যাঁ, নাহলে কিন্তু সত্যি বলতেছি ক্লাস নিব না, আমার রাগ উঠাইস না। তুই আর ওই দুইজন ক্লাস করলে কি হবে? তোরা কি আমার দুইজন স্টুডেন্ট? হুম, তোরা কি আমার দুইজন স্টুডেন্ট অনলি? ডাকে না আনলে ক্লাস হবে না, কিন্তু আমি বলে দিলাম, ক্লাস আমি অফ করে দিব। তারপর তোমরা কাকে কমপ্লেন দিবা দিও, অপু ভাইকে কমপ্লেন দিবা না কাকে কমপ্লেন দিবা দিও। ক্লাস 8টায় দেখে প্রেজেন্ট কম না, ক্লাস 8টায় আমি তো তোমাদেরকে কারণ বললামই, আমি তোমাদেরকে কারণ বলেছি। কারণ কেন বলছি? কারণ বলছি যে নেট থাকে না, নেটের প্রবলেম, 8টার সময় সাধারণত প্রাইভেট থাকে না কারো। ঠিক আছে, প্রেজেন্ট কম না, তোমাদের 13 জনে 13 জন থাকো না তোমরা, এটা কি প্রবলেম? আর তোমাদের যদি প্রবলেম থাকতো তাহলে আমাকে বলতা, তোমাদের যদি প্রবলেম থাকতো তাহলে আমাকে বলতা যে ভাই 8টায় ক্লাসটা নিয়েন না, 10টায় নেন, তাহলে আমি কোনো না কোনো ব্যবস্থা করতাম। চলে আসি, আমি একটা ছবি তুলে তোমাদেরকে দিচ্ছি, উচ্চতর দক্ষতার ম্যাথ কিছু দিচ্ছি, আমি একটা ছবিটা তুলে দিচ্ছি। হ্যাঁ, তোমরা ছবিটা তুলে ইয়ে করে নিও, ছবিটা তুলে দিচ্ছি। আচ্ছা, দেখেন এই ছবিটার ম্যাথগুলো এখন করব আমরা। ছবিটা একটু সবাই স্ক্রিনে রাখেন, বা ছবিটা যেটা যদি কারো ডাবল ডিভাইস থাকে তাহলে ডিভাইসে রাখেন। ডাবল ডিভাইস আছে কি কারো? ডাবল ডিভাইস কি কারো আছে? ডাবল ডিভাইস যদি না থাকে তাহলে সমস্যা নাই, আমরা একটু উচ্চতর দক্ষতার কিছু কিছু ম্যাথ করব। এটা হচ্ছে গুহ স্যারের বইয়ের কিছু কিছু ম্যাথ করব। আচ্ছা, দেখেন এইভাবে আসলে ক্লাস নেওয়া না খুবই, 9:30 বা 10টাই বেস্ট। 9:30 10টা তো বেস্ট, কিন্তু ওই সময় তো ক্লাস নিতে অনেক ঝামেলা হচ্ছে, ওই সময় ক্লাস নেওয়াই যায় না, তোমরাই তো দেখতেছো। চলেন, আচ্ছা ডাবল ডিভাইস যদি না থাকে তাহলে আমি একটু দেখায় দেখায় ম্যাথটা করাইতে হবে, একটু দাঁড়ান তাহলে। কারণ আমি ইনস্ট্যান্ট সবকিছু করি তো, একটু দাঁড়ান। ডাবল ডিভাইস না থাকলে একটু ওয়েট করেন। ইন্নি সানজিদা, তুমি কি করতে ভর্তি হয়েছো এখন বলো আমাকে। ইন্নি সানজিদা ক্লাস করে না, আরো কয়টা আছে ক্লাস করে না? ইদানিং ওই যে সোহা, আর একটা হচ্ছে ইয়ে, আরেকটার নাম কি রে, একটা নাম সোহা আর একটা নাম কি আল্লাহ জানে, এরা দুইজন ইদানিং ক্লাস করে না। এরা দুইজন হচ্ছে রেগুলার ছিল আগে, ঠিক আছে, এরা দুইজন আগে রেগুলার ছিল, এরা দুইজন এখন আর ক্লাস করে না।
বুঝলি, এই হচ্ছে অবস্থা। সোহা ইলমাকে আমি অনেকদিন পর দেখলাম। আমার তো সবার নাম মুখস্থ আছে, তোর আমার কাছে 500 জন বলে 500 জনের নাম মুখস্থ থাকবে আমার। ফ্রাইডে অ্যান্ড স্যাটারডেতে কলেজ ছিল। এই গাধা, ফ্রাইডেতে কলেজ ছিল, ইটস ওকে, কিন্তু স্যাটারডেতে কলেজ কলেজ ছিল সেটাও মানলাম। তো স্যাটারডে এখন কি, আজকে কি বার, সানডে? আজকে স্যাটারডে, গাধা কোথাকার। এটাতে কিভাবে যেন অ্যাড করে একটা পিকচার, ইম্পোর্ট করতে হবে। এটা কি তোরা দেখতে পাচ্ছিস? এটা তো খুব বাজে অবস্থা, দেখাই যায় না রে। কোনোভাবেই দেখা যাবে না। দেখা যাবে না এটা। খুবই ভালো, আবার 2 জন হয়ে গেছিস, কংগ্রাচুলেশনস। যাই হোক, দেখ আমি আর এদিকে যাবো না। দেখ কিছু হাই লেভেলের ম্যাথ শিখাই। উচ্চতর দক্ষতার ম্যাথ। তো উচ্চতর দক্ষতার যখন তুমি ম্যাথটা দেখবা, দেখো প্রত্যেকটা ম্যাথ শিখতে হবে তোমাকে। তো 1 নাম্বার যে ম্যাথটা আমি ছবি দিয়ে দিছি, ওই ম্যাথগুলো ওখান থেকে করে নেবা। দেখো, একটা হিলিয়াম পরমাণুর ভর, একটা হিলিয়াম পরমাণুর ভর দেয়া আছে, হিলিয়াম পরমাণুর ভর দেয়া আছে। নড়ে না কেন? একটা হিলিয়াম পরমাণুর ভর দেয়া আছে, সেটা হচ্ছে 6.6 ইন্টু 10⁻⁻24 গ্রাম। আর এবং এর বেগ দেয়া আছে, ভালো করে বুঝবা, বেগ দেয়া আছে, এটা তুলে নিবা। 1 নাম্বার ম্যাথ, আমি 1 নাম্বার থেকে করাচ্ছি। বেগ দেয়া আছে হচ্ছে 1.4 ইন্টু 10⁵ সেন্টিমিটার পার সেকেন্ড। এটা উচ্চতর দক্ষতা গুহ স্যার, ঠিক আছে? বলা হয়েছে তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করো, এটা ল্যামডা হিসাব করো। তো তুমি এটা খুবই ভালো মতো জানো, হিলিয়াম পরমাণুর ভর দেয়া আছে, তার মানে তুমি কি জানো, ল্যামডা ইকুয়াল টু হচ্ছে এইচ ডিভাইডেড বাই হচ্ছে এমভি। সবাই একটু কথা বলবা, কথা না বললে আমার ক্লাস নিতে ভালো লাগে না, তোমরা এটা জানো। তো তুমি এটা জানো যে ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এমভি। তাহলে এইচ এর যে মানটা, সেই এইচ এর মানটা এখানে গ্রামে দেয়া আছে, এখানে সেন্টিমিটার পার সেকেন্ডে দেয়া আছে। তাহলে ল্যামডার মান কিসে হবে? ল্যামডার মান কিসে হবে? এসআই না সিজিএস? একটু ফাস্ট করবা, এসআই না সিজিএস? এসআই না সিজিএস? ল্যামডার মানটা কিসে আসবে? এসআই এককে না সিজিএস এককে? এটা গ্রাম দেয়া আছে, এটা সেন্টিমিটার পার সেকেন্ডে দেয়া আছে, তাহলে এটার মান কিসে আসবে? অবশ্যই এটা সিজিএস ইউনিটে আসবে। এটা পারবা না? এটা পারবা। এটা অ্যান্সারটা দেখে নিবা। চলে আসি 2 নাম্বার ম্যাথ। 2 নাম্বার ম্যাথটাও পারবা, তবে 2 নাম্বার ম্যাথটা একটু করে নিতে হবে। দুই নাম্বার ম্যাথটাও পারবা। গুড, ভেরি গুড, সিজিএস, গুড। 2 নাম্বার ম্যাথে বলছে যে আয়নীকরণ বিভবের মাধ্যমে সোডিয়াম পরমাণু, আয়নীকরণ বিভব তোমাদের এখন জানার দরকার নাই।
সোডিয়াম পরমাণু হতে একটা ইলেকট্রন বিচ্ছিন্ন করছে, আমি একটা ইলেকট্রন বিচ্ছিন্ন করছি, বিচ্ছিন্ন করে আমি সোডিয়াম প্লাস তৈরি করছি। দেখো একটা ইলেকট্রন আমি বিচ্ছিন্ন করছি, আমি কমেন্টে দিয়ে দিচ্ছি একটা ছবি। আচ্ছা, যাই হোক, দেখো এখানে একটা ইলেকট্রন তুমি বিচ্ছিন্ন করছো, কোথা থেকে বিচ্ছিন্ন করছো? সোডিয়াম পরমাণু থেকে। তাহলে সোডিয়াম পরমাণু থেকে বিচ্ছিন্ন করছো, ইলেকট্রন পরমাণু হয়ে বিচ্ছিন্ন হয়ে এত সেন্টিমিটার পার সেকেন্ডে ধাবিত হচ্ছে। এই যে ইলেকট্রনটা আছে না, এটা পরমাণু থেকে বাইর হয়েছে এবং এর এই সময় বেগ ছিল হচ্ছে 1.2 ইন্টু 10⁻⁷ সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এইখানে চাইছে যে তরঙ্গ দৈর্ঘ্যটা কত, তাহলে এখানে ল্যামডার মানটা চাইছে, ল্যামডা ইকুয়াল হচ্ছে h ডিভাইডেড বাই এম। ভাইয়া এখানে তো শুধুমাত্র বেগটা দেয়া আছে, এমটা কোথায় পাবো? আমার ইলেকট্রনের ভর জানা, ইলেকট্রনের ভর আমার জানা। এটা 2 নাম্বার ম্যাথটা, ব্রেন স্ট্রমিং ম্যাথ। আমি জাস্ট এগুলো দেখাই দিব, এগুলো আমি করে দিব না। ব্রেন স্ট্রমিং ম্যাথ এগুলো হচ্ছে হায়ার, যারা যারা হাই একটু শিখতে চাও তাদের জন্য, ঠিক আছে? এরপরে চলে আসি 3 নাম্বার। এটা খুবই প্রবলেম, বুঝছো? তিন নাম্বার ম্যাথটাতে আসি। 3 নাম্বার ম্যাথে কি বলছে যে একটা সবুজ আলো তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, এর শক্তি গণনা করো। এটাও পারবা, সবুজ আলো তরঙ্গ দৈর্ঘ্যে দেয়া আছে, শক্তি গণনা করো। ইকুয়াল টু এইচ নিউ দিয়ে করবা, নিউ ইকুয়াল টু আবার এভাবে করবা, ইকুয়াল টু হচ্ছে এইচ সি বাই ল্যামডা। এভাবে করলেই অ্যান্সারটা পেয়ে যাবা, এখান থেকে অ্যান্সার পাবা, এখান থেকে তুমি অ্যান্সারটা পাবা, ঠিক আছে? এটা 3 নাম্বার ম্যাথ। আমি খালি জাস্ট দেখাই দেবো 4 নাম্বার ম্যাথ, এগুলো নিজে করতে হবে, নিজে করবা, আমি জাস্ট দেখাই দিচ্ছি। 4 নাম্বার ম্যাথটা এইচ ডাব্লিউ থাকবে, 4 নাম্বার ম্যাথটা এইচ ডাব্লিউ থাকবে। 5 নাম্বার ম্যাথ, হ্যাঁ 5 নাম্বার ম্যাথটা আমি একটু দেখে দিব যে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি যখন নিউক্লিয়াস থেকে অসীম দূরত্বে অবস্থান করে। আবারও বলি, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি, লেখো হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি নিউক্লিয়াস থেকে অসীম দূরত্বে অতিক্রম করলে, নিউক্লিয়াস থেকে অসীম দূরত্বে অবস্থান করলে নিউক্লিয়াস থেকে অসীম দূরত্বে অবস্থান করলে ইলেকট্রনটির শক্তি কত, ইলেকট্রনের শক্তি কত, এটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, এটা আমি করাইছিলাম। দেখো তো শক্তি বলতে আমরা বুঝি মোট শক্তি, তাই কিনা? শক্তি বলতে আমরা বুঝি কি? মোট শক্তি। তাহলে এই মোট শক্তি ইকুয়াল টু কি? কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। আচ্ছা, তাহলে মোট যেটা শক্তি হয় একটু বোঝার চেষ্টা করবো এই জায়গাটাতে। মোট শক্তি, তাহলে কাইনেটিক এনার্জি আমরা কি শিখছিলাম? হাফ এমভি স্কোয়ার, এবং এই পটেনশিয়াল এনার্জিটাই ঋণাত্মক হয়। পটেনশিয়াল এনার্জি কি হয়? ঋণাত্মক হয়, মাইনাস জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর। আচ্ছা, এখন যেটা কথা সেটা হচ্ছে যে ভি এর যে মানটা, ভি এর মান তুমি এখানে জানো, হাফ ইন্টু এম, ভি এর মান হচ্ছে জেড ই স্কোয়ার, ভালো করে বুঝবা, জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই এম আর, ঠিক আছে? এটা হচ্ছে ভি এর মানটা। ভি এর মান বললে ভুল হবে, এটা ভি স্কোয়ার এর মান। আমি আবারও বলি, এটা হচ্ছে ভি স্কোয়ার এর মানটা। ক্লিয়ার কিনা? এখন দেখো মাইনাস জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর, এটা আসছে। তো এখন ভালো করে বুঝবা এই জায়গাটা।
একটু বোঝার চেষ্টা করবা যে এই জায়গাটাতে আসলে হয়েছেটা কি, বা এই জায়গাটাতে আমি কি করছি, বা এই জায়গাটাতে আসলে কি করা হয়েছে, বা কিভাবে এটার মানটা নির্ণয় করা হয়, সেটা হচ্ছে বুঝতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে বুঝতে হবে। আচ্ছা, এই এই যে এই মানটা, এটা কোথা থেকে পাইছি তোমরা কি জানো? এটা কোথা থেকে পাইছি জানো তোমরা? এটা কোথা থেকে পাইছি? এটা আমরা ওই যে ব্যাসার্ধের সূত্র এবং জেটের সূত্র একসাথে মিশায় পাইছি, বুঝছো? ব্যাসার্ধের সূত্র এবং এর সূত্র একসাথে মিক্সড করে এটা পাইছিলাম। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, এটা কিন্তু মনে রাখতে হবে। ভি এর মান, ভি স্কোয়ারের মান, এটা কোথা থেকে আসছে এটা মনে রাখতে হবে। দেখো, এরপরে চলে আসি, একটু বুঝে নেই জায়গাটাতে। দেখেন, তাহলে আমার অসীম দূরত্ব থেকে বলছে, অসীম দূরত্ব থেকে বলছে, তার মানে এই জায়গায় আমার আর এর মান কত? আর ইকুয়াল টু ইনফিনিটি না? আর ইকুয়াল টু ইনফিনিটি কিনা জানাবেন। আর ইকুয়াল টু ইনফিনিটি কিনা জানাবেন। জি, ওকে। এখন আমি যদি এই জায়গাটাতে ছোট করতে চাই, আপনাদের এটা আমি দেখাইছিলাম, এই জায়গায় আমার টোটাল মানটা কত আসবে? টোটাল মান কত আসবে? এই এম কাটা, তাহলে আমার টোটাল মান আসবে হচ্ছে জেড স্কোয়ার বাই টোয়াইস আর মাইনাস অফ জেড ই স্কোয়ার বাই আর। তাহলে আমার টোটাল এনার্জি আসবে মাইনাস জেড ই স্কোয়ার বাই টু আর। দেন আমরা এখানে আর এর মানটা বসায় তারপরে করছিলাম। আচ্ছা, যেহেতু আমার আর ইকুয়াল টু এই জায়গাটাতে আমার ইনফিনিটি, ঠান্ডা মাথায় বুঝবেন, যেহেতু আমার আর ইকুয়াল টু ইনফিনিটি, তাহলে আমার টোটাল কত মান আসবে? আর ইকুয়াল টু ইনফিনিটি হলে কি আসবে? মাইনাস জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই ইনফিনিটি, তাহলে ইকুয়াল টু জিরো। অসীম দূরত্বে যদি অবস্থান করে ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে, তাহলে তোমার নির্ণয় শক্তি কত হবে? জিরো। নির্ণয় শক্তি কত আসবে? জিরো। ক্লিয়ার কিনা বলেন? বুঝতে পারছেন কিভাবে আসছে? ক্লিয়ার কিনা বলবেন। এই জায়গায় যদি মানটা বুঝতে না পারেন যে ভাইয়া ভি স্কোয়ারের মানটা কিরকম আসছে, এটা আপনি যখন আমি শক্তি নির্ণয় করা শিখাইছিলাম তখন আপনি ওই জায়গাটা দেখে আসবেন। ক্লিয়ার? ব্রেন স্ট্রমিং ম্যাথ, এগুলা ব্রেন এখানে খুলতেই হবে, ব্রেন না খুললে হবে না। এটা প্রচন্ড ইম্পর্টেন্ট এবং এগুলা মানে মাথা ঘুরানো টাইপের ম্যাথ আর কি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, 6 নাম্বারটা বাসায় কাজ করবেন, 6 নাম্বারটা এইচডব্লিউ করবেন, সহজ আছে। 7 নাম্বারে চলে আসি। হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় শক্তি স্তরের শক্তির সাথে হিলিয়াম পরমাণুর কোন শক্তি স্তরের সমান? এখানে কি বলছে? হাইড্রোজেন এর দ্বিতীয় শক্তি স্তরের শক্তি, শক্তি হিলিয়াম এর কোন শক্তি স্তরের সমান? এটা মজার ইম্পর্টেন্ট, মজার অঙ্ক, মজার অঙ্ক। তাহলে আপনি আগে দেখেন, আমার জন্য একটু তোরা দোয়া করিস না, চাকরি বাকরি একটা হয়ে গেলে ভালো হয়, পড়াবো না আর, এরকম 6 জন 7 জন ক্লাস করা যায়। দেখো, তাহলে যদি আমি হাইড্রোজেনের দ্বিতীয় শক্তি স্তরের শক্তি করি, একটা একটা করে ম্যাথ করো, তাহলে হাইড্রোজেনের দ্বিতীয় শক্তি স্তর কত? E2
E2 ইকুয়াল টু কি হবে E1 ইন্টু কত E1 ইন্টু কত হাইড্রোজেনের দ্বিতীয় শক্তি স্তরের শক্তি কত E1 ইন্টু 1/n স্কয়ার। ভালো করে বুঝবা। বা এইভাবে করতে পারি জেড স্কয়ার ডিভাইডেড বাই এন স্কয়ার, এটা আমরা করতে পারি। জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, হাইড্রোজেনের দ্বিতীয় শক্তি স্তর, এটা তো খুবই ভালো কথা। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে E2 অফ, এখানে হাইড্রোজেন দিবেন, তাহলে ভাল লাগবে জিনিসটা। তাহলে E1 ইন্টু হচ্ছে 1 বাই দ্বিতীয় শক্তি স্তর মানে হচ্ছে 4, 1/4, ক্লিয়ার কিনা? 1/4 ক্লিয়ার কিনা? 1 নম্বর সমীকরণ দেন। সেম ভাবে এখানে করেন যে হিলিয়ামের কোন শক্তি স্তরের সমান, তাহলে কোন শক্তি স্তর, মনে করি কোন শক্তি স্তর, এটা x তম শক্তি স্তর। তাহলে দেখো হিলিয়ামের ক্ষেত্রে E অফ x হিলিয়াম, এখানে কি বলছে শক্তি স্তরের শক্তি সমান, তার মানে আপনি এই শক্তি স্তরের শক্তি আবার এই শক্তি স্তরের শক্তি, এটা কি হবে সমান হবে না আলাদা হবে বলেন দেখি? এই শক্তি স্তরের শক্তি এবং এই শক্তি স্তরের শক্তি সমান হবে না আলাদা হবে বলবেন, একটু বলে যাবেন। সমান হবে না আলাদা হবে বলে যাবেন। বলেন তাড়াতাড়ি বলেন, দেরি করা যাবে না। সমান হবে না আলাদা হবে একটু বলতে হবে। জেড স্কয়ার সমান হবে না আলাদা হবে একটু বলবেন। দেখেন প্রশ্ন মতে এগুলা কিন্তু অন্যভাবে করা আছে বইয়ে, আমি অন্যভাবে করতেছি। আপনারা কথা বলেন না কেন? বাবারে বাবা, এদের সাথে তো খুবই ঝামেলা কথা বলা। সমান হবে না আলাদা হবে, এটা তো বুঝতে পারবেন না। দেখেন না পারলে বলেন যে ভাইয়া বুঝতেছি না। বলেন হাইড্রোজেনের দ্বিতীয় শক্তি স্তরের শক্তি হিলিয়ামের কোন শক্তি স্তরের সমান হবে, মানে সমান হবে, এই দুইটা শক্তি পরস্পর সমান হবে, সমান হবে। গুড, এটা কথা বলতে হবে তো, নাহলে আমি কিভাবে বুঝবো যে বুঝতেছো কিনা? এটা অনলাইন। তাহলে দেখো এই জায়গাটা সমান হচ্ছে, খুবই ভালো কথা। তাহলে আমার কি করতে পারি, আমি E2 of H is equal to EX of helium, তাহলে তুমি ইজিলি বুঝতে পারো এটা শক্তি আসবে হচ্ছে E1 ইন্টু হচ্ছে 1/4 is equal to, এটার আসবে হচ্ছে E1 ইন্টু হচ্ছে 4/x স্কয়ার, 4/x স্কয়ার। তাহলে আমার টোটাল মান কত আসে, এখান থেকে E1 এখান থেকে E1 কাটা, ঠিক আছে? তাহলে আসবে 1/4 ইন্টু হচ্ছে 1/4 ইকুয়াল টু 4/x স্কয়ার। তাহলে x স্কয়ার ইকুয়াল হচ্ছে 16, অতএব x ইকুয়াল হচ্ছে 4। তাহলে এই জায়গায় আসবে যে চতুর্থ শক্তি স্তরের সমান। হাইড্রোজেনের দ্বিতীয় শক্তি স্তরের শক্তি হিলিয়ামে কোন শক্তি স্তরের সমান বলবা? চতুর্থ শক্তি স্তরের সমান। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? বা এখানে তুমি যদি এটা না দাও, এই জায়গাটা তুমি এইটা না দাও, এখানে এক্স না দাও, এখানে এক্স না দাও, তুমি যদি এখানে এক্স না দাও, এটাও না দাও, তুমি এটা এন এন এটা এরকম করতে পারো, এন স্কয়ার অফ হিলিয়াম, এইভাবে দাও, এন স্কয়ার অফ হিলিয়াম, এখানে এন স্কয়ার অফ হিলিয়াম দাও, তাহলে এন স্কয়ার অফ হিলিয়াম দাও, তাহলে এন অফ হিলিয়াম দাও। আচ্ছা চলে আসো। মজার নাম একটা, মজার কিনা বলেন? মজার নাম একটা। এটা কিন্তু কোনো হাতে, এটা ইজিলি ক্যালকুলেশন, এটা ইজি ক্যালকুলেশন, পুরাটা ইজি ক্যালকুলেশন। মজার না ম্যাথটা এই জায়গাটা? আচ্ছা ঠিক আছে, বাকি ম্যাথগুলো আপনারা করে নেবেন বাসায়। আমি আর এই জায়গার ম্যাথগুলো ক্যাচ 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 করলাম না, 11টা ম্যাথ আছে, 11টা করে নেবেন।
চলে আসে নতুন টপিকস। লেখেন হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। আনসার্টেনিটি প্রিন্সিপাল বলা হয়। কি বলা হয় বলেন দেখি? হাইজেনবার্গের বা হাইজেনবার্গস আনসার্টেইনটি প্রিন্সিপাল। তো হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি যখন তুমি দেখবা, আনসার্টেনিটি প্রিন্সিপাল, এটা একটু আমি অন্যভাবে পড়াবো। হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় দেখবা। এটা বলা হয়েছিল যে কি বলছিল, এটা হচ্ছে 1927 সালে সে দিয়েছিল। সালে দিয়েছিল এবং সে এটা বলে যে গতিশীল কণার অবস্থান নির্ভুলভাবে নির্ণয় করা যায়, কিন্তু তার ভরবেগ অনিশ্চিত হয়ে পড়ে। আমরা এর আগে জানছিলাম যে দ্বৈত কণার ধর্ম হচ্ছে একটা হচ্ছে ভরবেগ, আর একটা কণা ধর্ম, আর একটা তরঙ্গ ধর্ম। চলে আসে ভরবেগ আর একটা তরঙ্গ দৈর্ঘ্য। একটা ভরবেগ আর একটা তরঙ্গ দৈর্ঘ্য। সে এইটা দেখলো যে কোনো গতিশীল কণার অবস্থান দেখো, একটা গতিশীল কণার যখন তুমি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে যাবা, এই দুইটা ভালো মতো বুঝবা। এটা হচ্ছে গতিশীল কণার, ভালো করে বুঝবা, একটু বোঝার চেষ্টা করবা। আনসার্টেনিটি মানে কি, যে এটুকু বুঝবা যে আনসার্টেনিটি মানে কি, একটা হইলে আরেকটা হবে না। আনসার্টেনিটি মানে কি, একটা হইলে আরেকটা হবে না। তার মানে যখন তুমি গতিশীল কণার ভরবেগ নির্ণয় করবা, ভালো করে বুঝো, যখন তুমি গতিশীল কণার ভরবেগ নির্ণয় করবা, ভরবেগটা যদি তোমার সঠিক হয়, তরঙ্গ দৈর্ঘ্য তখন তোমার মানে ভুলের পরিমাণ বাড়বে। আমার কথাটা বুঝিও, ভরবেগটা যখন সঠিক হবে তখন এই তরঙ্গ দৈর্ঘ্যের ভুলের পরিমাণটা বেড়ে যাবে। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্যের ভুলের পরিমাণটা কি হবে, বেড়ে যাবে। আবার যখন ভরবেগ যখন তোমার ভুল হবে, তখন তরঙ্গ দৈর্ঘ্য তখন সঠিক হবে। এইটুকু বুঝবা। তার মানে সে বলছে এই দুইটা প্রপার্টিস, ভালো করে বুঝবা, এই দুইটা প্রপার্টিস কখনো একই সাথে নির্ভুলভাবে
গণনা করা যায় না। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার কিনা? একই সাথে নির্ভুলভাবে পরিমাপ করা সম্ভব না। একটু দাঁড়াও তো। আচ্ছা, এখন চলে আসি এটার গাণিতিক রূপ। এইটুকু ক্লিয়ার কিনা বলবেন? আচ্ছা, আচ্ছা, অবস্থান বলো, যেটাই বলো, ঠিক আছে? অবস্থান, ওই যে আমি তোমাকে বলতেছি যে কণা ধর্ম আর তরঙ্গ ধর্ম আছে না, এখানে অবস্থানটা হচ্ছে কণা ধর্ম। এখানে মেইনলি দুইটা ধর্ম আছে। এখানে দেখো একই জিনিস দুইটা। এখানে আমি ভরবেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য বলছি, একটু বোঝার চেষ্টা করবা। ভরবেগ আর তরঙ্গ দৈর্ঘ্য বলছি। দেখো, তো তোমার কথা হচ্ছে যে এই জায়গায় যে অবস্থান যেটা, ঠিক আছে, এটা হচ্ছে কণা ধর্ম, আর ইলেকট্রনের যে বেগ সেটা হচ্ছে তরঙ্গ ধর্ম, ঠিক আছে? তাহলে কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম, এখানে আমি দুইটা ধর্ম লিখি নাই। এখানে তুমি এটা লিখতে পারো, একটা কণা ধর্ম আরেকটা হচ্ছে তুমি লিখবা তরঙ্গ ধর্ম। দেখো, কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম, এখানে অবস্থান যেটা আছে, এই দুইটা প্রপার্টিস। আচ্ছা, তোমার যদি এটা মনে হয় যে ভাই আমি এগুলা লিখবো না, লিখো না, এটা বাদ দাও। তোমার যদি মনে হয় যে ভাই আমি লিখবো না, সমস্যা নেই। দেখো, তাহলে এই কণা ধর্ম হচ্ছে অবস্থান, আর তরঙ্গ ধর্ম হচ্ছে তোমার ইলেকট্রনের ভরবেগ। একই জিনিস, দুইটা একই জিনিস, ঠিক আছে? তুমি বইয়ের ভাষা পড়লে পড়তে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো অবস্থানটাকে তুমি বইয়ের ভাষা পড়বা, খুবই ভালো, সমস্যা নেই। অবস্থানটাকে আমি ডেল এক্স ধরবো, আমি এখনই পড়াতাম এটা। ভরবেগটাকে আমি ধরবো হচ্ছে ডেল পি। তার মানে কণা ধর্ম আর তরঙ্গ ধর্ম, আমি দুইটা ধর্মের কথা বলছিলাম, যে দুইটা ধর্ম কে আবিষ্কার করছিল? দ্বৈত ধর্ম। আগে এটা বলো, দ্বৈত ধর্ম কে আবিষ্কার করছিল? ভাইয়া আগের ক্লাসে না, এইটার ওইটা কণা ধর্ম, সেটা ঠিক আছে, কিন্তু এই জায়গায় যেটা করতে হবে যে সঠিকভাবে নির্ভুলভাবে করা যায় না। আচ্ছা, কি বলছে যে ভাই আগের ক্লাসে ভরবেগের জায়গায় কণা ধর্ম লিখছিলেন না? আচ্ছা, ভরবেগ কণা ধর্ম ঠিক আছে, কিন্তু বেগটা কিন্তু তরঙ্গ ধর্ম। এই ভরবেগের জায়গায় তুমি ডিরেক্টলি ভরবেগটাকে তুমি কণা ধর্ম লিখতে পারো না। তোমাকে এই জায়গায় বেগটা হচ্ছে তরঙ্গ ধর্ম, ভালো করে বুঝবা। এই তরঙ্গ ধর্ম হচ্ছে বেগ, বেগটা তরঙ্গ ধর্ম। তারপরে তরঙ্গ ধর্মের সাথে যদি ভরটা গুণ করো তাহলে ওইটা তরঙ্গ ধর্ম হয়ে যাচ্ছে। হ্যাঁ,
তুমি এটা বলতে পারো যে ভাইয়া ভরবেগ কণা ধর্ম লিখছিলেন, একটা কণার ভর আছে একটা কণার বেগ আছে, ভালো করে বুঝবা, একটা কণার ভর আছে একটা কণার বেগ আছে, তখন তুমি ওই জায়গাটাতে লিখতে পারবা যে ওইটা ভরবেগটা হচ্ছে একটা কণার বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্য অনুপাতে এটা হচ্ছে তোমার ছিল কি যেন বললা, কণা ধর্ম, ঠিক আছে। বাট এখানে যখন অবস্থান নির্ণয় করতে যাচ্ছি তখন এই জায়গায় কণা ধর্মটা হচ্ছে কি বলো দেখি, অবশ্যই অবস্থানটা হচ্ছে কণা ধর্ম। ক্লিয়ার? বোঝার চেষ্টা করো। এই দেখ, এই তো কম বুঝে। আচ্ছা, তুমি তো বুঝো নাই, আমি তো বুঝতেছি, তুমি যেটা বুঝো নাই। ওয়েট, আচ্ছা দেখো, তোমাকে আমি বলছি বেগটা তরঙ্গ ধর্ম, তুমি ভরটা বাদ দাও, তুমি যদি ভরবেগটা ইয়ে করতে চাও ভরবেগটা বাদ দাও, ভরটা বাদ দাও, এই বেগটা হচ্ছে তরঙ্গ ধর্ম। এবার দেখো তুমি ভরবেগটা টোটালি বাদ দাও, তোমাকে আমি বুঝার স্বার্থে বলি, অবস্থান, অবস্থানটা হচ্ছে কণা ধর্ম, ভালো করে বুঝো। ইলেকট্রনের বেগ হচ্ছে তরঙ্গ ধর্ম, ঠিক আছে। অবস্থান কণা ধর্ম সঠিকভাবে নির্ণয় করার অস্তিত্ব থাকে না। অবস্থানটা কেন কণা ধর্ম, অবস্থানটা কেন কণা ধর্ম একটু বোঝার চেষ্টা করো। একটা কণা, একটা কণা এইটা কোন জায়গায় অবস্থান করতেছে সেটা কি তার কণার উপর ডিপেন্ড করতেছে না? তাহলে অবস্থানটা কোথায় যাচ্ছে? কণা ধর্ম, বেগ এরকম ভাবে আগাচ্ছে। একটা তরঙ্গের কি তরঙ্গ বেগ থাকে, তরঙ্গ বেগ থাকে, তাহলে ওইটা তরঙ্গ ধর্ম না? এইটুকু বুঝো। তোমাকে ভর বেগ দুইটা কল্পনা করতে হবে না, তুমি শুধু বেগ মনে রাখো, ইলেকট্রনের বেগ হচ্ছে তরঙ্গ ধর্ম, ইলেকট্রনের বেগ হচ্ছে তরঙ্গ ধর্ম। দ্যাট মিনস তরঙ্গর একটা যে বৈশিষ্ট্যগুলা থাকে সেই বৈশিষ্ট্যগুলোর জন্য বেগের বৈশিষ্ট্যের সাথে মিক্সচার বা সিমিলারিটিস থাকে, দ্যাটস ওয়াই এই বেগটা হচ্ছে তরঙ্গ ধর্ম। ক্লিয়ার কিনা এটা বলো এখন? ক্লিয়ার কিনা বলবা? কায়রা ইসলাম, ক্লিয়ার কিনা বলবা? তাহলে আমরা গাণিতিক পার্টে যাব। শোনো, না বুঝতে পারলে এইভাবে কায়রার মতো বলবা, কায়রা গাইল খায়, ইটস ওকে, কিন্তু কায়রা এটা প্রশ্ন করে আমার ভালো লাগে, এই জায়গাটাতে খুব সমস্যা করে। দেখো, আচ্ছা আমরা গাণিতিক রূপটা দেখবো। কার গাণিতিক রূপ দেখবো? হাইজেনবার্গের অনিশ্চয়তা নিয়ে। আচ্ছা আমি বলছি অবস্থান ডেল এক্স ইন্টু ভরবেগ ডেল পি, ঠিক আছে, গ্রেটার দেন এর ইকুয়াল এইচ ভাগ 4 পাই, ঠিক আছে। এইভাবে লিখতে পারো, এটাকে অনেকভাবে লেখা যায়, ডেল এক্স ইন্টু এম ডেল ভি। দেখো ডেল ভি, আমি কিন্তু ডেল এম দেই নাই, এখানে এম এর কোনো কারসাজি নাই, গ্রেটার দেন ইকুয়াল এইচ ভাগ টোয়াইস পাই ইন্টু হচ্ছে 1/2। এই এইচ ভাগ টোয়াইস পাই কে বলা হয় কাট অফ ওয়েভ লেন্থ। কি বলা হয় এটাকে?
কাট অফ ওয়েভলেন্থ অথবা প্লাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক। প্লাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক। কেন প্লাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক বলা হয়? কারণ এখানে টয়েস পাই দিয়ে ভাগ করছে। কারণ এইচ কে টয়েস পাই দিয়ে ভাগ করছিলাম। এই হ্রাসকৃত ধ্রুবককে এইটাকে লিখা হয় এইচ কাট। এভাবে এইচ দিয়ে এখানে একটা কাট দেয়, ভালো করে। তাহলে এইচ কাটকে কি বলা হয় বলো দেখি? প্লাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক। এইচ কাট ইকুয়াল টু হচ্ছে এইচ ভাগ টয়েস পাই। এইচ কাট ইকুয়াল টু কি? এইচ ভাগ টয়েস পাই। খুবই ঠান্ডা মাথায় এবং খুবই মনোযোগ সহকারে যদি বুঝতে পারো তাহলে এই জিনিসগুলো হবে তোমার জন্য সব থেকে উপকারী একটা বস্তু। তো খুবই ভালো কথা এই জায়গাটাতে দেখো। তাহলে ডেল এক্স ইন্টু ডেল এম ভি এটা করতে পারো। ডেল এক্স ইন্টু হচ্ছে ডেল ডেল তো না এম ডেল ভি গ্রেটার দেন অর ইকুয়াল এইচ ভাগ 4 পাই। এটা হচ্ছে আমার মেইন সূত্রটা, ঠিক আছে? আচ্ছা, এই হ্রাসকৃত যে প্লাঙ্কের ধ্রুবক এটার মান কত জানো? এটার মান তো লেখা হয় নাই। এইচ কাটের মান হচ্ছে 1.054 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। এটা হচ্ছে এইচ কাটের মান, ভালো করে বুঝবা এটা। আচ্ছা, তাহলে যদি আমরা এখানে এম যেহেতু আমার এখানে কাজের না, তাহলে আমি এটা এইভাবে লিখতে পারি ডেল এক্স ইন্টু ডেল ভি গ্রেটার দেন ইকুয়াল এইচ ভাগ 4 পাই এম। আচ্ছা আচ্ছা, তোমাদের হচ্ছে রেজাল্ট কি ছিল একটু বলতে পারবো আমাকে? তোমাদের সবার কি গোল্ডেন ছিল? সবার কি গোল্ডেন ছিল? দেখো, ডোন্ট মাইন্ড, হ্যাঁ, রেজাল্ট শুনতে হয় না, তারপরে রেজাল্টটা দরকার আছে। কারণ আরেকটা কথা হচ্ছে যে একটু বলবা যে আমি তো অনেক জটিলভাবে পড়াই। আমি অনেক জটিলভাবে পড়াই। জটিলভাবে পড়াই না? তোমাদের কাছে আমার পড়া কেমন লাগে এটা আগে বলো। তোমাদের কাছে পড়াটা কিরকম ভাবে লাগে? তোমাদের কাছে আমার পড়াটা কিরকম লাগে? জটিল মনে হয় একটু, না ইজি মনে হয়, না কিরকম মনে হয়? একটু এগুলা বলবা। কারণ এগুলার মানে আমি তোমাদের সাথে মিটিং একদিন করছিলাম, তোমরা অনেকে জয়েন করো নাই। আচ্ছা, তাহলে দেখো এই জায়গাটাতে এটা এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এই জায়গাটাকে যদি আমি একটু কনফার্ম ভাবে লিখি, একটু কনফার্ম ভাবে লিখি 9-10 এর। আচ্ছা, আরেকটা কথা বলে, একটু হার্ড ঠিক আছে, কিন্তু আমি যা পড়াই বইয়ের বাইরে পড়াই? আমি কি যা পড়াই তা বইয়ের বাইরে পড়াই? এটা আগে বলবা। দেখো, তাহলে এই জায়গায় আমরা এইভাবে লিখতে পারি না? ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দেন ইকুয়াল এইচ ভাগ 4 পাই। একটাও বইয়ের বাইরে নাই। তোমরা যদি গতানুগতিক ধারার টিচারের কাছে পড়ো তাহলে তোমাকে এগুলা শেখাবে না। আমি আবারও বলতেছি, এগুলা কেউ শেখাবে না। এই পুরোটাই হচ্ছে কনস্ট্যান্ট। যদি এটা কনস্ট্যান্টই হয়, আর যদি আমি পিটাকে ঠিক এই সাইডে নিয়ে আসি, তাহলে কি হবে? ডেল এক্স ইজ প্রপোর্শনাল টু 1/del p। তাহলে অবস্থান এবং ভরবেগ তারা পরস্পরের কি? ব্যস্তানুপাত। এটা একটু বুঝবো। অবস্থান ভরবেগ এরা পরস্পরের ব্যস্তানুপাতিক। এই তাহমি তাহনাফকে আমার ভালো লাগলো যে ভাই একটু হার্ড হয়েছে। বাকিদের কি সহজ লাগে, না মনে হয় যে পারফেক্ট একদম যেরকম চাচ্ছিলেন সেরকম? হ্যাঁ, যেরকম চাচ্ছিলেন সেরকম। ইন্টারে পড়াটাই এরকম। আপনি আমার আজকে গুরুত্ব বুঝবেন না, আপনি গুরুত্ব বুঝছেন সেকেন্ড ইয়ারে উঠলে, যে ভাইয়া কি পড়াই দিয়ে গেছেন, সব পড়াইছেন, প্রত্যেকটা জিনিস পড়াইছেন। তাহলে অবস্থান এবং ভরবেগ এটা হচ্ছে অবস্থান, ডেল পি হচ্ছে আপনার ভরবেগ। এই অবস্থান এবং ভরবেগ
এরা পরস্পরের ব্যস্তানুপাতিক। ক্লিয়ার? তাহলে যদি বলে অবস্থান এবং ভরবেগ এরা পরস্পরের কি ব্যস্তানুপাতিক। ঠিক আছে, ক্লিয়ার এইটুকু? ক্লিয়ার কিনা বলবেন। আমার সাথে আপনাদের বড় ভাই আপুদের এরকম সম্পর্ক ছিল যে মানে ওরা আমার সাথে দেখা করতে আসছিল রাজশাহী থেকে, কেউ রাজশাহী থেকে আসছে, কেউ পাবনা থেকে আসছে, সবাই মানে দেখা করতে আসতো। তাদের সাথে আমার এত মানে ক্লোজ একটা রিলেশনশিপ ছিল। কিন্তু আপনারা দেখি যে মানে নতুন তো, আপনাদেরকে একটু ফ্রেন্ডলি ভাইবে আনতে একটু আমার সময় লাগবে, ফ্রেন্ডলি ভাইবে আনতে বেশ সময় লাগবে। হ্যাঁ, কি কায়রা, তোর কাছে কি আমার পড়াটা কি ইয়ে লাগে, খুব কঠিন লাগে? হ্যাঁ, চলে আসি প্রযোজ্যতা। শুনলাম তুই নাকি আমার নামে বদনাম করে বেড়াচ্ছিস, শুনলাম। কায়রা ইসলামের সাথে আমি অবশ্য লাগতেছি একটু, কারণ কায়রা ইসলাম হচ্ছে সেন্টি খেয়েছিল, একবার গাইল দিছিলাম। দেখো, এইটা বড় অথবা মাঝারি, এই যে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি, এটা বড় অথবা মাঝারি বস্তুর জন্য প্রযোজ্য না, মাঝারি বস্তুর জন্য প্রযোজ্য না। শুনলাম। হ্যাঁ, সোহা কোথায় গেছে রে? মিথ্যা কথা? আচ্ছা আচ্ছা, তাহলে মিথ্যা কথা হয়তো। আচ্ছা দেখো, যদি বড় অথবা মাঝারি বস্তুর জন্য হয় প্রযোজ্য না, এটা একমাত্র প্রযোজ্য হচ্ছে অতি ক্ষুদ্র বস্তু, অতি ক্ষুদ্র বস্তুর জন্য এটা প্রযোজ্য। সোহা দেখলাম যে হচ্ছে বলে বেড়াইছিস যে মিডিয়ামে কে ভর্তি হইস না, কঠিন করে পড়ায় শুনলাম। আচ্ছা, যদি এরকম দেখি যে তোমার মনে করো 2 গ্রাম বস্তুর জন্য, ভালো করে বুঝবা, এটার এক্সাম্পল দাও, এটা কোশ্চেন কেন প্রযোজ্য না এটা বলবো, কেন কেন এটার কেনর কোশ্চেনটা আমি বলি। যদি দেখো 2 গ্রাম বস্তুর জন্য, আরেকটা ছিল না সোহার সাথে, আরেকটা কে যেন ছিল, সোহার সাথে আর কে যেন ছিল, আরেকটা মেয়ে যার মায়ের আইডি দিয়ে করে, কি যেন নাম ওর, ভুলে গেছি। আচ্ছা, 2 গ্রাম বস্তুর জন্য যদি আমি হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতির তা দেখি, যে ডেল এক্স ইন্টু ডেল পি এর মানটা দেখি আমি, ডেল এক্স ইন্টু ডেল পি এর মান যদি আমি দেখি, অবস্থান এবং ভরবেগের গুণফলটা যদি দেখি আমি, অথবা তুমি ডেল এক্স ইন্টু ডেল পি না দিয়ে ডেল ভি দাও, কারণ আমরা ভরটা যেহেতু নিছি, তাহলে ডেল ভি এর মানটা আমি যদি দেখি, আমি কিন্তু এই জন্য এই সাইডে একটা জিনিস করাইছিলাম, এখানে আমি এম এর মান দিয়ে করাইছিলাম, এই যে এটা করাইছিলাম আমি, এই যে এটা, এখানে কিন্তু গেটার দেন এর ইকুয়াল আছে, তার মানে আমরা গেটার দেন দিয়ে করবো না, আমরা ইকুয়াল দিয়ে করবো, আমরা কিন্তু ইকুয়াল দিয়ে করবো। হ্যাঁ, আমরা গেটার দেন ইকুয়াল দিয়ে করবো। আচ্ছা দেখো, শুনলাম তুই বলে বেড়াচ্ছিস, হ্যাঁ বদমাইশ, h ডিভাইডেড বাই 4 পাই m, কত আসে 2 গ্রাম বস্তুর জন্য। দীপ্তি, দীপ্তি গুড, দীপ্তি কোথায় রে? ডেল এক্স ইন্টু ডেল ভি ইকুয়াল টু এইচ এর মান বসা, যে কোনো একটা, এটা গ্রামে নিছিস না, এটা সিজিএস এ বসাতে পারিস, সিজিএস এ বসাতে পারিস, এটা সিজিএস ইউনিট না, তাহলে এটাও তুই সিজিএস এ বসাতে পারিস। তাহলে ডেল এইচ এর মান কত, আমরা এসআই তে নিলে এসআই তে বসাবো 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27। ও তুইও আছিস, তুইও নাকি শুনলাম যে আমার নামে বদনাম করে বেড়াচ্ছিস। 4 ইন্টু 3.1416 ইন্টু গ্রাম আছে 2 দিয়ে গুণ দিয়ে দেখ, দেখতো এটা মান কত আসে আপারা, দেখ তো মান আসে
এটা দেখ মান কত আসে দেখ তো, খুব মজার জিনিস এগুলা, যারা চলে গেছে ওরা গাধা। আচ্ছা তোদের এই যে দীপ্তি, সোহা, এই তো আমার পড়াগুলা খুব কঠিন লাগতেছে। টুয়ামণি কই, টুয়ামণি চলে গেছিস? তোদের আমার পড়াগুলো খুব কঠিন লাগে, তোরা কি বইয়ের আচ্ছা তোরা কিন্তু বই পড়িস, আমার বই আমার পড়াটা সাথে রাখে বইটা পড়বি, বইটা না পড়লে কিন্তু এগুলা পাবি না। তবে এইটা পাবি না, এই জিনিসগুলো পাবি না, যেগুলো জিনিস লিখে দিচ্ছে এগুলা পাবি না। দেখ এই জায়গার মান আসবে কত জানিস, 2.6 ইন্টু 10⁻⁻28 না 27, 27 না 28 দেখ তো। আর আমি যা পড়াই সব, ও মা এবার 25 বের করছে। গ্রামে নে, গ্রামে নে, শিওর 28, 28 হওয়ার কথা না। টোয়েন্টি হওয়ার কথা না, 27 হওয়ার কথা। আচ্ছা যাই হোক, এখানে আমি 29 দিয়ে একবারে আমি মিটার পার সেকেন্ড, মিটার স্কয়ার পার সেকেন্ড ইনভার্সে দিলাম, যেটা বইয়ের আনসার। আচ্ছা দেখ 2 গ্রাম, এটা গ্রাম, গ্রাম 2 দিয়ে শুরু, 29 একবারে মিটার স্কয়ার স্কয়ার দিলাম, দেখ একবারে মিটার স্কয়ার সেকেন্ড স্কয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখ যে এবার কি হয়েছে, এই জায়গাটাতে তুই একটু চিন্তা করিস যে এই 29 মাইনাস 29 মানে কি, এর আগে 29টা শূন্য, এর আগে 29, এবার 18 বের করে ফেলাইছে, ওয়াও, এর আগে 29টা শূন্য, এটা অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, যা উপেক্ষণীয়, যা কি উপেক্ষণীয়। তার মানে যখন তুই এটা অনেক ভারী বস্তু নিবি তখন এই মানটা হবে আমার নেগলিজিবল। আবার বলি, যখন তুই একটা ভারী বস্তু নিবি এই মানটা হবে নেগলিজিবল। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? গুড। যখন দেখবি এরকম উপেক্ষণীয় মান তখনই এটা কি করবি, আউট করে দিবি, চলে আসবে। প্রযোজ্যতার আরেকটা দেখবি যে ত্রিমাত্রিক সিস্টেমে অনিশ্চয়তার নীতি, ত্রিমাত্রিক সিস্টেমে অনিশ্চয়তা, ত্রিমাত্রিক সিস্টেমে অনিশ্চয়তা। আমাদের কোর্সের দাম এত বেশি হওয়ার কারণটাই এইটা, যে আমরা সব কিছু অনেক ধরে ধরে পড়াই। তো ত্রিমাত্রিক সিস্টেমে যখন তুমি অনিশ্চয়তা দেখবা তখন দেখবা ডেল এক্স, ভালো করে বুঝবা, ইন্টু ত্রিমাত্রিক সিস্টেম আমরা যদি এইভাবে ড্র করি, আমরা এইভাবে দেখতে পারি, ত্রিমাত্রিক সিস্টেমে তুমি যদি এটাকে এক্স ধরো, এটাকে তুমি ওয়াই ধরো, এটাকে তুমি জেড ধরো, কোনো সমস্যা নাই এই জায়গায়।
তুমি ত্রিমাত্রিক সিস্টেমে যখন তুমি এটা নির্ণয় করতে যাবা, ত্রিমাত্রিক সিস্টেমে যখন তুমি এটা নির্ণয় করতে যাবা, তখন তোমাকে এই বেগটা তিনটা স্তরেই বের করতে হবে। আবারও বলি, ভরবেগটা তিনটা স্তরেই তোমাকে বের করতে হবে। অবস্থানটাও চেঞ্জ হবে, ডেল এক্স এর জায়গায় হবে ডেল ওয়াই এর জায়গায় হবে ডেল জেড, যে কোনো একটা। চুপচাপ থাকবে, এখন ঠান্ডা মাথায় দেখো। অবস্থানটা যদি আমি এক্স বরাবর নেই, এই জায়গায় যদি আমি নেই, দেখো ঠিক আছে, অবস্থানটা যদি আমি এই বরাবর নিয়ে থাকি, তাহলে বুঝবা এক্স বরাবর অবস্থানটা আছে আমার, তারপরে আমার ওয়াই বরাবর অবস্থানটা নিতে হবে। এই জায়গায় অবস্থানটা নিবা কি বলে, পি ওয়াই হিসেবে, পি ওয়াই হিসেবে নিবা, ঠিক আছে, কি হিসাবে নিবা, পি ওয়াই। এই জায়গায় যখন আমি অবস্থানটা বা ভরবেগ বা অবস্থানটা এই অক্ষ বরাবর নিব, তখন সেটা নিব আমি পি জেড হিসেবে, ঠিক আছে, পি জেড হিসেবে নিব। তো এখন দেখো, ডেল এক্স অবস্থানটা আমি নিছি, এটা খুবই ডিস্টার্ব দিচ্ছে। ডেল এক্স অবস্থান নিছি, তাহলে এখানে আমি পি এক্স নিব, পি এক্স অবস্থান নিব, ভালো করে বুঝবা, গ্রেটার দ্যান ইকুয়াল টু হচ্ছে h ডিভাইডেড বাই 4। সেম ভাবে আমি যদি y অক্ষ বরাবর নেই, y অক্ষ বরাবর অবস্থান ডেল y অবস্থান, ভরবেগটা আমি যদি এই অক্ষ বরাবর ভরবেগ নেই, তাহলে পি ওয়াই হচ্ছে, তাহলে ডেল y ইন্টু পি ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু হচ্ছে h ডিভাইডেড বাই 4। আবার যদি এখানে দেখো যে ডেল জেড অবস্থানে নাও, পি জেড নিবা গ্রেটার দ্যান ইকুয়াল টু h ডিভাইডেড বাই 4, ঠিক আছে। এটা হচ্ছে ত্রিমাত্রিক যদি অবস্থানে বলে, ত্রিমাত্রিক অবস্থানে যদি বলে তাহলে তোমাকে এইভাবে করতে হবে। ক্লিয়ার? জেড অক্ষ বরাবর বললে এইভাবে করতে হবে। ক্লিয়ার কিনা এটা বলো। দেখো, শক্তি ও সময়ের ক্ষেত্রে, শক্তি ও সময়ের ক্ষেত্রে শক্তি ও সময়ের ক্ষেত্রে যদি অনিশ্চয়তার নীতিটা দেখো, শক্তি ডেল ই ইন্টু ডেল টি গ্রেটার দেন অর ইকুয়াল h ডিভাইডেড বাই 4 পাই। এটা হচ্ছে শক্তি এবং সময়ের ক্ষেত্রে অনিশ্চয়তা, শক্তি এবং সময়ের ক্ষেত্রে অনিশ্চয়তা, ঠিক আছে। শক্তি ও সময়ের ক্ষেত্রে অনিশ্চয়তা, এই জিনিসটা তোমাদেরকে পড়তে হবে এবং ভালো মতো পড়তে হবে, ঠিক আছে। এটা তিনটা এর জন্য, তিনটার জন্য এখানে দেখবা। তিনটা এর জন্য, অক্ষের জন্য, ঠিক আছে। তিনটা অক্ষের জন্য তোমাকে এটা তিনটা পড়তে হবে। এইটুকু ক্লিয়ার কিনা বলবেন। এইটুকু ক্লিয়ার হলে আজকে ছেড়ে দিব, কারণ হচ্ছে অনিশ্চয়তা নীতির ম্যাথ করাতে হবে অনেকগুলো, অনিশ্চয়তা নীতি অনেকগুলো ম্যাথ আছে। কালকে আমরা ম্যাথমেটিক্যাল পার্টটা পড়বো ইনশাল্লাহ। আর কথা হচ্ছে যে ধীরে ধীরে আমাদের সেকেন্ড চ্যাপ্টার শেষ হয়ে আসতেছে। আমরা খুব তাড়াতাড়ি দেখবেন যে আপনার কলেজের কিছু না কিছু হইতে হইতে আমাদের আসলে এইগুলা সব শেষ হয়ে আসবে। আর আপনাদের একটা প্রবলেম বলছিলেন, আমি ওই ক্লাসগুলা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে, আমার ক্লাসগুলো ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে দিয়ে দিব। একটা নির্দিষ্ট সময়ে শক্তির পরিমাপ, আমি আবারও বলি,
শক্তি এবং সময় দুইটা এক্সাক্ট, বা শক্তি বা একটা চলন্ত বস্তুর বা গতিশীল বস্তুর, মানে গতিশীল হইলে দেখবা যে ওইটা তুমি এনার্জিটা বের করতে পারতেছো, সময়টা ঠিক মতো মেজার করতে পারবা না। আবার তুমি যখন টাইমটাকে কনস্ট্যান্ট ধরতেছো, মানে তুমি মনে করো, আচ্ছা একটু দেখাই, তুমি মনে করো যে এখানে একটা গাড়ি যাচ্ছে, একটা গাড়ি যাচ্ছে, তো এই গাড়িটা তুমি যাচ্ছে, খুবই ভালো কথা, ঠিক আছে। এখানে কি লিখবো যে মিডিয়াম এক্সপ্রেস না সার্ভাইভার এক্সপ্রেস, যাই হোক, খুব সুন্দর গাড়িটা আছে, আমি খুব সুন্দর ড্র করছি, গাড়ির চাকা দিলাম, গাড়িটা যাচ্ছে, গাড়িটা উঁচু নিচু পথে যাচ্ছে। এখন মনে করো গাড়িটা যাচ্ছে, এটা গতিশীল অবস্থা, যখন তুমি টিটাকে কাউন্ট করবা, মানে ডেল টি, দ্যাট মিনস সময়টাকে কনস্ট্যান্ট ধরবা, তাহলে কিন্তু এ একবার এই জায়গায় পাবা, একবার এই জায়গায় পাবা, দ্যাট মিনস এই জায়গায় এর শক্তি এবং এই জায়গায় এর শক্তি দুইটা আলাদা হবে, দ্যাট মিনস এই ই এবং এই ই আলাদা হবে। এটা সাপোজ, আমি একটা উদাহরণ দিচ্ছি জাস্ট। আবার তুমি যখন ই কাউন্ট করবা, তখন রীতিমতো সময়টা কাউন্ট করতে আর পারবা না, কারণ এই জায়গায় এক সময় আসবে, এই জায়গায় আরেক সময় আসবে, দুইটা সময় ভিন্ন রকম হবে। তো এই যে ভিন্ন সময়ের জন্য এটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এটা ভিন্ন সময়ের জন্য চেঞ্জ হচ্ছে। আমার কথা বুঝতে পারছো এবার? এই গাড়িটা কেউ কিনতে চাইলে আমার সাথে যোগাযোগ করি, গাড়িটা আমি দিয়ে দিব। এটা কথা বুঝতে পারছো এবার? কায়দা ইসলাম, বুঝছো? কারণ তুমি যখন এই জায়গার এনার্জি নিচ্ছ, তখন তোমাকে এই জায়গায় সময়টা কাউন্ট করতে পারবা না তুমি, কারণ তুমি সময় কখন নিচ্ছ এটা বুঝতেই পারবা না, সময়টাকে স্থির ধরতেছো। আবার তুমি যদি এই জায়গায় এনার্জি কাউন্ট করতে চাও, তাহলে সময়টা, এই জায়গায় এনার্জিটা কাউন্ট করতে হলে এনার্জিটাকে আমাকে স্টপ ধরে নিতে হবে, সময়টাকে এই জায়গায় আমার স্টপ ধরে নিতে হবে, কিন্তু এই জায়গায় কিন্তু সময়টা আলটিমেটলি এটা কিন্তু গতিশীল অবস্থায় থাকতেছে। তাহলে গতিশীল অবস্থায় সময় এবং যে শক্তি, এটা একসাথে নির্ণয় করা সম্ভব না। ক্লিয়ার কিনা বলবেন? ক্লিয়ার কিনা বলবেন? তাড়াতাড়ি শেষ করতে হবে আমাদের, মোটামুটি ভাবে অর্ধেকের বেশি চ্যাপ্টার শেষ। আমাদের সব থেকে বড় পার্ট আছে, একটা হচ্ছে দ্রাব্যতা, দ্রাব্যতা পড়লে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে।